তো 10 নম্বর কোশ্চেন আমাদের বলছে পানি ও কাচের প্রতিসরণাঙ্ক 1.33 এবং 1.5 হলে কাচে আলোর বেগ কত? পানিতে আলোর বেগটা দেওয়া আছে 2.28 10⁸8। তাহলে এইটাও আমাদের শর্ট সিলেবাসের বাইরের কোশ্চেন, বাট যেটা বলছিলাম ভাইয়া আমরা শর্ট সিলেবাসের বাইরে হলেও অন্তত যেন যেগুলো মানে কোশ্চেন ব্যাংকে আছে ওগুলো সলভ করব। তো এর জন্য আমাদের রিকোয়ার্ড ফর্মুলাটা হইল এ ইটা বি ইজ ইকুয়ালস টু ইটা বি বাই ইটা এ ইজ ইকুয়ালস টু সি এ বাই সিবি। ওকে, এটা আমাদের রিকোয়ার্ড ফর্মুলা। তাহলে আমরা ডাব্লিউ ইটা জি মানে ওয়াটারের জন্য ডাব্লিউ আর জি এর মানে গ্লাসের জন্য জি ব্যবহার করলাম, ইজ ইকুয়ালস টু কি লিখতে পারবো, যেটা নিচে সেটা উপরে গেছে। তাহলে আচ্ছা, এটাকে তোমাদের মানে ইসের বইতে ইন্টারের বইতে মিউ দ্বারা ডিনোট করছে, আমরা এই 9-10 এর বই অনুযায়ী এটাই লিখলাম, ঠিক আছে। তাহলে ইটা জি ডিভাইডেড বাই ইটা ডাব্লিউ কিভাবে লিখছি, যেটা নিচে সেটা উপরে, যেটা উপরে সেটা নিচে, ওরকম ভাবে ইজ ইকুয়ালস টু আলোর বেগ দিয়ে যদি লেখো তাহলে কি লিখতে পারবা সি ডাব্লিউ বাই সিজি। তো এইখানে অ্যাকচুয়ালি তোমার রেজাল্ট সিজিটাকে চাইছে, ঠিক আছে। তাহলে সিজি ইজ ইকুয়ালস টু কি লেখা যাবে, সিজি ইজ ইকুয়ালস টু লেখা যাবে ইটা ডাব্লিউ ডিভাইডেড বাই ইটা জি ইন্টু সি ডাব্লিউ। এই সিজি মানে আবার লিখে শোনা 3.9 3.8 এটা না, এই সিজি হইল কাচে আলোর বেগ, ঠিক আছে। এই সিজিটা কি কাচে আলোর বেগ। তাহলে ইটা ডাব্লিউ মানে পানির পরম প্রতিসরণাঙ্ক, পানির প্রতিসরণাঙ্ক দেওয়া আছে 1.33। তো 1.33 রে ভগ্নাংশ আকারে লিখি যাতে আমাদের একটু ক্যালকুলেশনটা সুবিধা হবে। তো 1.33টা অ্যাকচুয়ালি 4/3, এটা একটু মনে রাখতে পারো, 1.33টা 4/3। আর ইটা জিটা হইল 1.5, তো 1.5টাকে লিখতে পারি 3/2 ইন্টু সি ডাব্লিউ তো দেওয়া আছে 2.28 10⁸8, ঠিক আছে। তো এখন আমরা একটু করি, তাতে আমাদের আসে কত, ইজ ইকুয়ালস টু 8/9 ইন্টু 2.28 ইন্টু 10⁸8। ওকে, তো এইটাই আমাদের অ্যান্সার। এখন আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। তার আগে একটা জিনিস আমি একটু দেখি, ধরো এই ক্ষেত্রে হয়তো খাটবে না, তারপর আমি একটু বুঝাই। দেখো 8/9 এইটা অনেকটা কি 1 এর কাছাকাছি না, মানে 8টা যদি 9 করো তাইলে তো 9 কাটাকাটি যে 1 এর কাছাকাছি। তার মানে আমাদের যে অ্যান্সারটা আসবে সেইটা 2.28 এর চাইতে কিছুটা কম, 2.28 এর চাইতে আমাদের কি কিছুটা কম আসবে, কারণ কি 8/9 রেশিওটা আমরা বুঝতেছি এটা কিন্তু 1 এর খুব কাছাকাছি, তাই না। তো আমরা আগেই এমন এমন অ্যান্সার বাদ দিয়ে দিতে পারি যার ফলে আমাদের 2.28 এর চাইতে যদি বড় কেউ থাকে তাদের কিন্তু আমরা আগেই বাদ দিয়ে ফেলতে পারি। যেমন 2.28 এর চাইতে বড় আছে 2.32টা বড় আছে, এটা বাদ। 3.02 এই দুইটা এটাও বাদ, ঠিক আছে। আমরা কিন্তু 50% অ্যান্সার বাদ দিয়ে ফেলছি, তার ফলে আমরা কিন্তু আন্দাজে দাগাইলেও বুঝতে পারবো যে এ বা বি হবে। মানে এই জিনিসটা কেন বলছি, হয়তো এই ক্ষেত্রে বোঝাটা কঠিন। দেখো 2.02 আর 2.03 এটা কি খুব কাছাকাছি না ভাই, কোনটা শিওর হয়ে যাবে বলা যায় না। বাট একটা চিন্তা করো, তোমার ধরো 58 নাম্বার মিনিট চলে, এখন তুমি দেখতেছো এই কোশ্চেনটা তুমি পারবা, বাট এত বড় ক্যালকুলেশন তুমি করতে পারতেছো না, কারণ কি 2 মিনিটে হয়তো তুমি পারবা না করতে, এরকম মানে পরীক্ষার সময় তো পারা জিনিসও না পারার মতো অবস্থা হয়ে যায়। তখন তুমি কিন্তু এইরকম টেকনিক করে দুইটা অপশন বাদ দিয়ে দুইটার একটা জায়গায় রাখলে তোমার কিন্তু অবজেক্টিভ হয়েও যেতে পারে মাঝে মধ্যে, বুঝছো। তো এর জন্য দেখাইছি মাঝে মধ্যে দেখবা যে এইরকম অপশন বাদ দিয়ে মানে 3টেই বাদ দেওয়া যায়, একটা থাকে। তো এই জিনিসগুলো আমাদের এমসিকিউতে কিন্তু খুব কাজে দেবে, এটা একটু সাবধান থাকতে হবে। তো আমরা যেহেতু দুইটা অপশন বাদ দিছি 50% আমাদের হয়ে গেছে, এখন এই দুইটার মধ্যে একটু বের করব। তাহলে এইটা যদি বের করতে চাই তাহলে এই ক্যালকুলেশন কিন্তু একটু মোটামুটি কঠিনই বলা যায়। সেটা হলো 8/9 রে গুণ করবা 2.28 দ্বারা, 2.28, আর এটা তো 10⁸8 এর মতো, মানে ওটা তো থাকবেই। তো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি হয় এটা একটু দেখো, উপরে নিচে দুইটারে যদি 100 দ্বারা গুণ করি তাইলে উপরে থাকবে 8, নিচে থাকবে 900, আর এইটাকে যদি 100 দ্বারা গুণ করো 228।
মানে উপরে নিচে দুইটা সংখ্যারই আমরা 100 দ্বারা গুণ করছি। তাহলে এখন দেখো 3 দ্বারা কাটাকাটি যায় না, 3 দ্বারা কাটাকাটি করলে এটা হবে 300, আর এই 228 কে 3 দ্বারা যদি ভাগ করো 228 ভাগ 3, তাহলে 3 7 21, 1 আর 8, 3 6 18, তার মানে 76। এইটারে যদি ফার্দার কত দ্বারা কাটাকাটি করা যায়, তোমার 2 দ্বারা কাটাকাটি করো, তাহলে এটা হলো 150 আর উপরে থাকবে 4। ওকে, 150 4, তারপরে গিয়ে 150 তুমি 4 দ্বারা কাটাকাটি করো, আচ্ছা একসাথে 8 দ্বারাই কাটাকাটি করতে পারো, যাই হোক 150 যদি তুমি 4 দ্বারা কাটাকাটি করো তাহলে 4 25 100, 4 25 100, আর হইল যে আমার তো মাথা কাজ করতেছে না, 4 দ্বারা যদি কাটাকাটি ভাগ করি তাহলে কত হয়, 4 3 12, আর এখানে 3 4 8 32, 4 7 28, আচ্ছা 150 তো 4 দ্বারা ভাগই যাবে না, সরি একটু ভুল বললাম, তাহলে উপরে 4 থাকুক, 2 দ্বারা কাটাকাটি, আচ্ছা এই আমি একটু ভুল বলছি, 4 কে যদি 2 দ্বারা কাটাকাটি করো তাহলে এখানে থাকবে 2 আর নিচে থাকবে 150, আচ্ছা সরি 150 দিয়ে 75 হয়ে যাবে, ঠিক আছে, 2 দ্বারা কাটাকাটি করছি, 75 হয়ে যাওয়ার পর তো আমাদের আর কাটাকাটি করার কিছু নাই, তাহলে উপরে থাকতে আছে কি 2 × 76 আর নিচে থাকতে আছে কি 75। ওকে, 2 × 76 আর নিচে থাকতে আছে 75। এখন আমাদের দেখতে আছে অপশন দুটো কিন্তু খুব কাছাকাছি, তার ফলে আমাদের এই 75 উপরে 76 75 ধরে কাটাকাটি করে 2 বাইর করলা, আচ্ছা সেটা করলেও হয় ইনডাইরেক্টলি, দেখো এটা করা যায় যে 76 আমি ধরলাম 75, মানে ওই যে অ্যাপ্রক্সিমেশন টেকনিকটা ফার্স্ট পেপারে বারবার করে আসছি আমি, টু জিনিসটা এইখানে করি, এইখানে দেখো, তো এইখানে আমরা বেসিক্যালি 9/8 × 2.28 কইরা আমরা আলটিমেট রেজাল্ট পাইছি এইটা, কাটাকাটি করার পর রেজাল্ট আসছে, আমি এখানে লিখতেছি দেখো 2 × 76 / 75। ওকে, তো অ্যাপ্রক্সিমেশন করলাম যে 76টারে 75 ধরলাম, 76টাকে 75 ধরলাম, তাহলে 75 আর 75 কাটাকাটি যে আমাদের অ্যাপ্রক্সিমেট অ্যান্সারটা আসছে 2 × ওই 10⁸, কিন্তু এখানেও ছিল তাই এগুলোর সাথে একটা 10⁸ আছে, তাহলে 2 × 10⁸ এর কাছাকাছি সবচেয়ে কি আছে, তো 2 × 10⁸ এর কাছাকাছি কিন্তু 2.02 আছে, 2.03 কিন্তু আর একটু দূরে, এইটা থেকে এইটার ডিফারেন্স 0.02, এইটা থেকে এক নম্বরের ডিফারেন্স 0.03, তার অ্যান্সার আসবে বি। ওকে, আর যদি এইটা দ্বারাও এই অ্যাপ্রক্সিমেশন টেকনিক দ্বারাও যদি আমরা না পাইতাম তাহলে আমরা একদম ডাইরেক্ট ভাগটাগ করতাম। ওকে, তো বোঝা গেল যে আমরা একটু টেকনিক বা একটু ঠান্ডা মাথায় যদি পরীক্ষার হলে এগুলো ডিল করি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি করে আসবো। তোমাকে আমি জিনিসটা বলি, পরীক্ষার বাসায় বসে কোশ্চেনটা যখন সলভ করবা তখন কিন্তু তোমরা মাথা ভালো কাজ করবে, এইসব ক্যালকুলেশন তোমরা বের করে ফেলতে পারবে, বাট এই সেম কোশ্চেন পরীক্ষার হলে দিলে বিলিভ মি ভাইয়া ওইখানে বসে তোমার কিন্তু হাত কাঁপাকাঁপি লাগবে যে এটা পারি কিন্তু আমি এটা ক্যালকুলেশন পারতেছি না, এরকম টাইপের একটা ভয়। ওকে, তো আমরা একটু সচেতন থাকবো এইসব ব্যাপারে, আর একটু স্মার্টলি অপশন বাদ দেওয়া নিয়ে আমরা একটু ট্রিকি হব। তড়িৎ বলরেখা সমবিভব তলকে কত কোণে ছেদ করে? তড়িৎ বলরেখা সমবিভব তলকে, এটা একটা মুখস্থ পড়া, তড়িৎ বলরেখা সমবিভব তলকে 90° কোণে ছেদ করে। তো সমবিভব তল হইল দুইটা পয়েন্টের বিভব যদি সমান থাকে তখন তাকে সমবিভব তল বলে। একটা গোলাকার পৃষ্ঠ কিন্তু একটা সমবিভব তল, কেন কি গোলাকার পৃষ্ঠের প্রত্যেকটা পয়েন্টে বিভব সমান। কেন সমান? গোলাকার পৃষ্ঠের কেন্দ্রে যদি চার্জ কিউ থাকে তাহলে পৃষ্ঠের প্রত্যেকটা পয়েন্টে বিভবের মান আসবে 1/4πε q/r। ঠিক আছে, তাহলে গোলাকার পৃষ্ঠের প্রত্যেকটা পয়েন্টেই আর এর মান যেহেতু সেম, তার ফলে গোলাকার পৃষ্ঠের প্রত্যেকটা পয়েন্টটাই হইল সমবিভব তল। আর সমবিভব তলটারে তড়িৎ বলরেখা 90° কোণে ছেদ করে, এটা একটু মুখস্থ রাখতে পারো। তো এর পাশাপাশি কি পড়ব, ওই যে তড়িৎ বলরেখার তড়িৎ ক্ষেত্রে কতগুলা এমসিকিউ লাইন আছে বুঝছো। তড়িৎ বলরেখা বলতে কি বোঝায়, একক ক্ষেত্রফলে
তো তড়িৎ প্রাবল্য বলতে কি বুঝায়, একক ক্ষেত্রফলে কতগুলো বলরেখা যায়, প্লাস বলরেখার কিছু বৈশিষ্ট্য আছে, বলরেখা একটা অপরটাকে ছেদ করে না, তারপর হলো যে বলরেখাগুলা এরকম গোলাকার হয়, তো ওইরকম টাইপের বলরেখা আর তড়িৎ ক্ষেত্র এগুলো নিয়ে তোমাদের বইতে সুন্দর মতো গুছিয়ে পয়েন্ট দেওয়া আছে, এগুলো আমাদের একটু পড়তে হবে। প্লাস কোনো কোনো বইতে সমবিভব তল আলাদা একটা টপিক দিয়ে তার নিচেও কিছু বৈশিষ্ট্য লেখে, এগুলো আমাদের একটু ভালো মতো পড়তে হবে। 12 নম্বর কোশ্চেন যায়, লেন্সের চারপাশে বায়ুর পরিবর্তে অন্য কোনো ঘনমাধ্যম থাকলে লেন্সের ফোকাস দূরত্ব, তো এইটা আমাদের লেন্স মেকার ইকুয়েশন দিয়ে এটা দেখা মানে বোঝানো যায় যে ফোকাস দূরত্ব বৃদ্ধি পায়। তো আমি আর ওইদিকে ওইসব অ্যানালাইসিসে যাচ্ছি না, যেহেতু তোমরা শর্ট সিলেবাসের ব্যাচ, প্লাস হইল তোমরা ওই এইসব ইকুয়েশন নিয়ে ডিল করা শেখো নাই, তাই আমি তোমাদের জন্য সাজেশন থাকবে, ওই ইকুয়েশনগুলো জানলে এইগুলো খুব পারা খুব ইজি, তোমাদের জন্য সাজেশন থাকবে এগুলো একটু মুখস্থ করে রাখো যে লেন্সের চারপাশে যদি একটা ঘনমাধ্যম রাখো তাইলে ফোকাস দূরত্ব পাবে বৃদ্ধি, এটা একদম মুখস্থ করে রাখো, ঘনমাধ্যম থাকলে ফোকাস দূরত্ব বৃদ্ধি। যদি মুখস্থ মানে বুঝা না পেলে মুখস্থ রাখতে কষ্ট হয়, তাহলে এরকম ভাবে মনে রাখবা, আমি এরকম ভাবে মনে রাখছি, কারণ কি প্রত্যেকবার ইকুয়েশনে এরকম বসান যায় না যে ঘনমাধ্যম থাকলে মিউ এর মান এইটা বাড়বে, তার ফলে অমুকটা হবে ডমুকটা হবে, এরকম ভাবে তো মনে রাখা যায় না, কিছু কিছু এমসিকিউতে একদম পাইলেই অ্যান্সার করা লাগবে, সেরকম ভাবে রাখা লাগে। তো ওই ক্ষেত্রে মনে রাখতাম ঘন জিনিসটা মানে কি, কোনো একটা জিনিস ঘন হওয়া মানে কি গাঢ় হইতে আছে বৃদ্ধি পাইতে আছে এরকম না, তো তখন ফোকাস দূরত্বটা বৃদ্ধি পাবে। আশপাশে যেটা হালকা মাধ্যম রাখা মানে কি হালকা হইতে আছে তখন ফোকাস দূরত্ব হ্রাস পাবে, এরকম টাইপের আমি মনে রাখতাম, ঠিক আছে। তো ওইরকম ভাবে মনে রাখবা, কই বায়ুর পরিবর্তে যদি ঘন কিছু থাকে বৃদ্ধি পায়, যদি হালকা কোনো মাধ্যম থাকে তাহলে হ্রাস পায়। আর এগুলো লেন্স মেকার সমীকরণের সাহায্যে খুব ভালো মতো বোঝানো যায়, বাট আমরা ওদিকে আর না যাই, এগুলো ইঞ্জিনিয়ারিং এর। লেন্স আচ্ছা আমরা কোনো হ্যাঁ ঠিক আছে, লেন্স সম্পর্কে সঠিক নয় কোনটি, ঠিক আছে। তো এই এমসিকিউ গুলো না বইতে হইলো যে ডাইরেক্ট তোমার মানে নাও পাইতে পারো, বাট অপশনগুলো দেখলে তুমি বুঝবা। লাস্ট থেকে আসি, কোষ নিউক্লিয়াস বিহীন লেন্স সম্পর্কে সঠিক নয়। আচ্ছা, লেন্সের যে কোষ নিউক্লিয়াস বিহীন, এটা হলো বায়োলজির পড়া, আই ডোন্ট নো ফিজিক্স বইতে এই রিলেটেড কোনো বইতে তথ্য আছে কিনা, থাকতে পারে, বাট কোষগুলো কিন্তু নিউক্লিয়াস বিহীন থাকে। তুমি একটা জিনিস বোঝো, নিউক্লিয়াস যদি থাকতো লেন্সের কোষে তাহলে কি এটা রইলো যে তোমার বিভাজন হইতো না, ওই যে কোষ বিভাজন পড়ছে না মাইটোসিস, তো বিভাজন হয়ে কি লেন্সের মানে বাড়া ছোট ছোট বড় মানে বড় হইতো আর কি, ছোট তো হইতো না বড় হইতো। তো লেন্স কিন্তু আমাদের ওই ফিক্সই থাকে, যেরকম লেন্স ওই পাতলা টাতলা করা যায় ওগুলো বাহ্যিক প্রক্রিয়া বা নিজে থেকে হয় না। তো লেন্সের কোষটা কিন্তু নিউক্লিয়াস বিহীন, এটা কারেক্ট ধরলাম, আমি যদিও জানি না, আমি যেহেতু উত্তরটা দেখতে পাইতেছি তাই আমি ধরছি যে এটা কারেক্টই হবে, ঠিক আছে, ওই হিসেবে বলতেছি। সি নাম্বার দ্বি উত্তর, লেন্স জিনিসটা চোখের লেন্সটা কিন্তু দ্বি উত্তলই থাকে, এরকম থাকে না, এই জিনিসটা হইলো দ্বি উত্তল, এই জিনিসটা হইলো দ্বি অবতল, ঠিক আছে। এইটা হলো সমতল উত্তল, তারপর এটা হলো সমতল অবতল, ওকে, মানে একটা পৃষ্ঠ উত্তল নবতল আরেকটা পৃষ্ঠ উত্তল নবতল, এরকম ভাবে নামকরণগুলো আই গেস তোমরা এগুলো জানো 9-10 থেকে। তারপর হলো অস্থিতিস্থাপক, এটা তো হবেই না, অস্থিতিস্থাপক যদি হইতো লেন্স তাইলে তো আমাদের হইলো চোখ মানে টান টান হয়ে থাকতো, তাই না। স্থিতিস্থাপক থাকার ফলে আমরা চোখটা লেন্সের মানে বাড়ানো কমানো হইলো যে নিয়ন্ত্রণ কইরা চোখ ভালো মতো দেখতে পাই। যে একটা তোমাদের আছে না যে লেন্স যদি পুরু হয়ে যায় তাইলে প্রতিবিম্বটা চোখের রেটিনার সামনে পড়ে। আচ্ছা আমি কি ঠিক বললাম, ওই জিনিসটাকে রেটিনা, আমি খুব সম্ভবত রেটিনার সামনে পড়ে, তখন আমরা আবছা দেখি। আবার লেন্স যদি খুব পাতলা হয়ে যায় তাইলে রেটিনার পিছনে যে বিম্বটা মিলিত হয় তখন আমরা আবছা দেখি। যদি রেটিনার উপরে ওই প্রতিবিম্বটা পড়ে তখন কিন্তু আমরা ভালো মতো দেখি। তো এই জিনিসটা হলো লেন্স স্থিতিস্থাপক বলেই কিন্তু আমরা এটা কন্ট্রোল করতে পারি, নাইলে কিন্তু আমাদের এটা সম্ভব হতো না। তা লেন্স অস্থিতিস্থাপক নয়, এটা আমরা বুঝতেই পারতেছি, তাহলে বি নাম্বার অ্যান্সার। ওকে, তো এটা অনেকটা বায়োলজি টাইপের একটা কোশ্চেন। অ্যানালাইসিস এইরকম টাইপের অবজেক্টিভ, ধরো সাপোজ তুমি জানো না এই জিনিসটা পড়ে আসো না, আমি যদি থাকতাম তোমার জায়গায় তাহলে আমি কিন্তু ওই লাস্টের 10 মিনিট এগুলো একটু অপশন বাদ দিয়ে একটা কিছু দিয়ে আসতাম, কেন কি আমার ক্ষেত্রে হওয়ার চান্সই বেশি থাকতো। তারের রোধ বৃদ্ধির জন্য নিচের কোনটি দায়ী, তারের রোধ বৃদ্ধির জন্য নিচের কোনটি দায়ী, আমরা একটু দেখি। তো এর আগে আমি একটা জিনিস বলি,
রোধ জিনিসটা কি, আর রোধের দুইটা ফর্মুলা আছে, আর ইজ ইকুয়ালস টু রো এল বাই এ। এইটা হইলো দৈর্ঘ্য আর ক্ষেত্রফলের সাথে রোধটা কিভাবে ভ্যারি করে তার একটা ফর্মুলা। আর একটা ফর্মুলা আছে তাপমাত্রার সাথে রোধের ফর্মুলা, আর ইজ ইকুয়ালস টু আর নট 1 প্লাস আলফা থিটা। ওকে, তো এই দুইটা ফর্মুলা হইলো রোধের। সেকেন্ড ফর্মুলাটা একটু নিয়ে কথা বলি। সেকেন্ড ফর্মুলাতে আমরা স্পষ্টত দেখতে পাইতে আছি এই থিটার মান যত বাড়বে রোধের মানটা কি তত বাড়বে। বাট এই জিনিসটা একটু মনে রাখবা, এই জিনিসটা পরিবাহী আর অপরিবাহীর ক্ষেত্রে এই ফর্মুলাটা সঠিক। যত তুমি তাপমাত্রা বাড়াবা তত একটা তারের মধ্যে রোধ বাড়বে। বাট অর্ধপরিবাহীর ক্ষেত্রে কিন্তু এটা আবার একটু উল্টা, তাপমাত্রা বাড়াইলে রোধ কমে। এটা একটু মাথায় সেট করে রাখো। পরিবাহী অপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে রোধ বাড়ে, অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে রোধ কমে। অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে রোধ কমে। খুবই ফেমাস অবজেক্টিভ, খুবই ফেমাস, এইচএসসি তেও খুব ফেমাস ছিল। ঠিক আছে, তোমরা এইচএসসি হইলো যে অটোপাসের ব্যাচ হিসেবে চিহ্নিত হইলো, ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা দিছো তো, তো ওই ফিজিক্স যখন এইচএসসি এমসিকিউ করছো তখন এই অবজেক্টিভগুলো পাইছোই, এই টেস্টে পাও বা হইলো এইচএসসি তে পাও। অর্ধপরিবাহীর ক্ষেত্রে আর পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে রোধ কি বাড়ে না কমে, এইরকম টাইপের অবজেক্টিভ থাকি। তো আমি একটু এই অবজেক্টিভটা মুখে মুখস্থ বললে মুখস্থ করতে যতটা কঠিন হবে তার চেয়ে আমি একটু দুইটা কথা বলি, তোমার জিনিসটা মুখস্থ রাখতে খুব সুবিধা হবে। তো দুইটা কথা একটু শোনো। আগে অর্ধপরিবাহীর কথাটা বলি। অর্ধপরিবাহীতে তাপমাত্রা বাড়ালে রোধটা কেন কমে? তো অর্ধপরিবাহীতে আমাদের কোনো একটা অর্ধপরিবাহী বলতে তো এইটুক তো বুঝতে পারো যে নামটা শুনে যে এর পরিবহন ক্ষমতা খুব মানে মাঝারি লেভেলের, একদম পরিবাহীর মতো অত হাই না, অর্ধপরিবাহীর মতো একদম জিরোও না, মানে টেন্স টু জিরো না, একটু পরিবহন ক্ষমতা আছে এরকম টাইপের। তো অর্ধপরিবাহীর ক্ষেত্রে যত তুমি তাপমাত্রা বাড়াবা তখন দেখা যায় কি ওর মধ্যে দিয়ে ইলেকট্রনগুলো আরো ইজিলি ছোটাছুটি করতে পারবে। তো ইলেকট্রনগুলো যদি ছোটাছুটি করতে পারে তাহলে কি বিদ্যুৎ পরিবহন ক্ষমতাটা বৃদ্ধি পাবে। আর আমরা জানি রোধ কি বিদ্যুৎকে বাধা দেয়, তার মানে ইনডাইরেক্টলি এটা বলা যায় না যে বিদ্যুৎ পরিবহন বৃদ্ধি পাওয়া মানে রোধ কমে যাওয়া। কারণ কি আমরা জানি কি রোধ হলো বিদ্যুৎ পরিবহনের বাধাদানের ক্ষমতা, পরিবাহীর বাধাদানের ক্ষমতা। তাহলে রোধ যদি বাড়ে তার মানে কি বিদ্যুৎ কমে যাবে, আর বিদ্যুৎ যদি বাড়ে রোধ কমে যাবে। ওকে, তো দেখলাম যে তাপমাত্রা যদি বাড়াও অর্ধপরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রনের ছোটাছুটি খুব ইজি হয়ে যায়, মানে তাপ পায়া ছোটাছুটি করতে পারবে ইজিলি। তো ইলেকট্রনের ছোটাছুটি খুব ইজি হয়ে যায়, তার ফলে তার পরিবহন ক্ষমতা বাড়ে, রোধ কমে যায়। মাথায় সেট হয়েছে অর্ধপরিবাহীর ক্ষেত্রে রোধ কেন কমে যাবে। আর পরিবাহীর ক্ষেত্রে মনে রাখবা এই ফর্মুলাটা, এই ফর্মুলা দিয়ে তো ম্যাথই করে আসছো অনেক, আর ইজ ইকুয়ালস টু আর নট 1 প্লাস আলফা থিটা, আর ইজ ইকুয়ালস টু আর নট 1 প্লাস আলফা থিটা। তো এই ফর্মুলা অনুযায়ী পরিবাহীর ক্ষেত্রে রোধটা বৃদ্ধি পায়। এখন যদি ওইরকম রিজন চাও অর্ধপরিবাহীর জন্য যেরকম বলছেন এরকম একটু বলেন, ওরকম বলা যায়, বাট আমি এক্সপ্লেন করবো না, কারণ কি এই ফর্মুলা তো অঙ্ক করছো, এই ফর্মুলা দিয়ে তুমি মনে থাকবে যে তাপমাত্রা বাড়াইলে রোধ বাড়ে। ঠিক আছে, তো আমরা একটু এখন অবজেক্টিভগুলো দেখি। রোধ বৃদ্ধির কারণ, রোধ কিসের জন্য বৃদ্ধি পায়? তাহলে দৈর্ঘ্য যদি কমে যায় তাহলে আমরা দেখতে আছি দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে রোধ কিন্তু বাড়ে, দৈর্ঘ্য যদি কমে রোধ কিন্তু কমে। তাহলে দৈর্ঘ্য কমে গেলে কি রোধ কি বৃদ্ধি পাবে? না ভাইয়া, দৈর্ঘ্য কমে গেলে রোধ হ্রাস পাবে। তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি পায়। তাহলে তুমি একটু দেখো এটা কি, আর ইজ ইকুয়ালস টু রো এল বাই এ। এইখানে এটা কি ক্ষেত্রফল না প্রস্থচ্ছেদের? তাহলে এ যদি তোমার বৃদ্ধি পায় রোধটা কি কমে যাবে না ভাইয়া? কোনো একটা ভগ্নাংশ সংখ্যায় যদি হরের মানটা বাড়ে ভগ্নাংশটার মানটা কিন্তু কমে যায়, তার ফলে তখন কিন্তু রোধ কমে যাবে, বৃদ্ধি পাবে না। তাহলে আমার এ অপশনও বাদ, বি অপশনও বাদ। তারের উষ্ণতা বৃদ্ধি পেলে, তাহলে তুমি একটু দেখো একটা পরিবাহী তার যদি থাকে, তার যদি থিটার মানটা বাড়াও তাহলে কিন্তু আর এর মানটাও বেড়ে যাবে, তাই না? তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হলো সি। ও ভালো কথা। এখন একটু কেউ বলতে পারে যে ভাইয়া এইখানে তো বলে নাই পরিবাহীর তাপমাত্রা পরিবাহীর রোধ বৃদ্ধির কারণ নাকি অর্ধপরিবাহী রোধ বৃদ্ধির কারণ। এই তারটা যদি অর্ধপরিবাহী হয় তাইলে তো তারের উষ্ণতা বৃদ্ধি পেলে রোধ কমে যাবে। এখন ভাই তোমার একটু কমন সেন্স কাজে লাগানো লাগবে। একটা তার, ওই তার জিনিসটা কিন্তু অর্ধপরিবাহী পদার্থের তৈরি হয় না, তার জিনিসটা কি পরিবাহী পদার্থের হয়। ওকে, কোনো অর্ধপরিবাহী তার ইউজ করা হয় না সচরাচর। তো অর্ধপরিবাহী কোথায় ইউজ করা হয়? সেমিকন্ডাক্টরে, চিপসেট বানানোতে, ইন্টেল, রাইজেন, স্ন্যাপড্রাগন এগুলোর যে চিপসেট আছে না
ওগুলোর ক্ষেত্রে অর্ধপরিবাহী ইউজ করা, বাট এই তারটার এগুলো হইলো পুরো পরিবাহী। তো এখানে আমাদের কিন্তু পরিবাহীর তাপমাত্রার কথাই বলছে, বুঝছো? তো তারপরে 2 নম্বর বলছে তারের আয়তন বৃদ্ধি পেলে। তো এই তারের আয়তন বৃদ্ধি পেলে আমাদের রোধ সম্পর্কে আমরা ঠিকমতো আইডিয়া দিতে পারি না, এই জন্য যে আয়তন জিনিসটা কি, এ ইন্টু এল এর গুণফল, তাই না? তো আয়তন বৃদ্ধি পাওয়ার শর্ত দিয়া আমরা রোধের হইল যে মানে ঠিক মতো ধারণা দিতে পারি না। তুমি একটা জিনিস একটু বোঝো, কোন একটা বস্তু তারের আয়তন যদি বৃদ্ধি পায়, আয়তন কিভাবে বৃদ্ধি পাইতে পারে? ধরো এলটারে অনেক বাড়াইছো, এটারেও বাড়াইছো, এলটারে বাড়াইছো, এটারে কমাইছো, এলটারে কমাইছো, এটারে বাড়াইছো। মানে সিম্পলি এইরকম চিন্তা করো, কোন একটা বস্তুর আয়তন ছিল 5, ঠিক আছে? 5 না ধরে 6 ধরি, তাহলে আমার সুবিধা হবে। কোন একটা বস্তুর আয়তন ছিল 6, মানে বাড়াইয়া আয়তন 6 করছো, আগে ছিল 5, এখন তুমি আয়তনটাকে বাড়াইয়া 6 করছো। তো সেক্ষেত্রে ধরো এই 5 রে তোমার তখন যখন 5 ছিল তখন দৈর্ঘ্য 1, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 5 মিটার স্কোয়ার, দৈর্ঘ্যটা ছিল 1 মিটার। যখন 5 থেকে বাড়াইয়া তুমি 6 করছো, তখন এমন হইলো যে তুমি দৈর্ঘ্য বাড়াইয়া 2 করছো আর ক্ষেত্রফলটারে রাখছো 3। এই একটা কেস হইতে পারে, যেটা আমাদের কোন কেসটা, এই কেসটার সাথে সাদৃশ্যপূর্ণ। দৈর্ঘ্য কমাইছি, আচ্ছা না, দুইটা বাড়াইছি, মানে 1 নাম্বার কেস না, একটা বাড়াইছি একটা কমাইছি, একটু সরি, এ বাড়াইছি, সরি এ কমাইছি, এল বাড়াইছি, হ্যাঁ এই কেসটা, সরি দৈর্ঘ্য বাড়াইছি, এ কমাইছি, এরকম হইতে পারে। আবার তুমি 6 এমনও করতে পারো, দৈর্ঘ্য রাখছো 3, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল রাখছো 2, ওকে। আবার এমনও করতে পারো, আচ্ছা এইটা এই কেসটা দরকার নেই, এটা প্রথমটারই সাদৃশ্য করে। এমন করতে পারো যে দৈর্ঘ্যটারে তুমি রাখছো 1, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটারে করে ফেলছো 6। তো এই কেসটা আমাদের কোনটার সাদৃশ্য করে, যে দৈর্ঘ্যটারে তুমি সেম রাখছো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটারে বাড়াইছো, মানে অনেকটা এই কেসটার মতো, ঠিক আছে? আবার দুইটারই তুমি বাড়াইতে পারো, সেক্ষেত্রে তোমার 6 করা যাবে। যেমন দৈর্ঘ্যটারে মনে করো তুমি ক্যালকুলেটর দিয়ে একটু হেল্প নিয়ে আমি, ক্যালকুলেটর কই, ধরো দৈর্ঘ্যটারে করছো 1.09 আর ক্ষেত্রফলটারে করছো 5.5, যে কেসটা আমাদের প্রথমটার সাদৃশ্য। মানে যেটা আমি বুঝাইতে চাইছি, অনেক ডিপ কথাবার্তা বলছি, ভয় পেও না, যেটা বুঝাইতে চাইছি আয়তনের বৃদ্ধি দ্বারা তুমি সিদ্ধান্ত নিতে পারবা না। কেন পারবা না? আমি যেটা বুঝতে চাইছি, ধরো একটা তারের আয়তন ছিল 5, সেই তারের আয়তনটারে তুমি করলা 6, মানে আয়তন বৃদ্ধি করছো। এখন এই যে 6 করছো, তখন তুমি কি করতে পারো, দৈর্ঘ্যটারে 1 থেকে 2 নেছো, ক্ষেত্রফলটারে কমাইছো, 5 থেকে 3 করছো, ঠিক আছে? এই একটা কেস হইতে পারে, মানে দৈর্ঘ্য বাড়াইছো, ক্ষেত্রফলটারে কমাইছো। একটা কেস হইতে পারে দৈর্ঘ্যটা বাড়াইয়া 1.09 করছো, ক্ষেত্রফলটারে বাড়াইছো 5.5 করছো, যেটা আমাদের এই কেসটা সাদৃশ্যপূর্ণ। একটা কেস হইতে পারে দৈর্ঘ্যটা সেম রাখছো, বা দৈর্ঘ্যটা কমাইতেও পারো 0.5, আর ওইখানে 6, তো তাইলে 0.5 ইন্টু, মানে এমনও করতে পারো যে দৈর্ঘ্যটারে কমাইছো, ক্ষেত্রফলটারে বাড়াইয়া 6 করছো, ঠিক আছে? তো বিভিন্ন কেস হইতে পারে। তো এর ফলে আমরা কিন্তু শিওর সিদ্ধান্তে যাইতে পারি না যে আয়তন বৃদ্ধি করলে, কেন কি আমরা দেখছি দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে, আর ক্ষেত্রফল কমাইলে রোধ বাড়ে, বুঝছো? তো
তো এটার মাধ্যমে আমাদের এই প্রত্যেকটা কেসে দেখতে হবে যে দৈর্ঘ্য বাড়াইয়া ক্ষেত্রফল কমাইছে প্রত্যেকটাতেই কি বাড়তে আছে কিনা। তো সোজা কথা হইলো আয়তন দিয়ে কিন্তু আমরা সিদ্ধান্তটা পাইতে পারি না। যেমন যখন তুমি আয়তনটা বৃদ্ধি করে 5 থেকে 6 করছো, তখন আমি সাপোজ ধরলাম দৈর্ঘ্যটা 1 থেকে 2 করছো, ক্ষেত্রফলটাকে 5 থেকে 3 করছো, তখন আমাদের রোধটা কত হবে, যে আর ইজ ইকুয়ালস টু এল রে করছো দ্বিগুণ রো ইন্টু টুয়াইস এল, আর ক্ষেত্রফল রে করছো কি কমাইছো, কত গুণ কমাইছো, আগের যে ক্ষেত্রফল ছিল তার সাথে 3/5 গুণ করলে যেটা হয় সেটা করছো। তাহলে দেখো যদি তুমি দৈর্ঘ্যটা 2 × 3 মানে এইরকম ভাবে বাড়াও, দৈর্ঘ্যটাকে বাড়াইছো ক্ষেত্রফলটাকে কমাইছো, তখন আমাদের জিনিসটা আসতেছে